প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের একেবারে শেষ গদ্যাংশটুকু নিয়ে আলোচনা করব। আমি রতনদেবনাথ, বিজ্ঞর রাধানাথ উচ্চ বিদ্যালয়। তোমরা সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা। এর আগের দিন আমি এটা পড়াইছিলাম, তোমরা শেষবারের মতো এটা রিভিশন দিয়ে নেবে। এই বিষয়টা ক্ষুদ্র জাতিসত্তা বলতে কি বুঝি? আমরা আসলে বাঙালি জাতির পাশাপাশি এমন কিছু আমাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে যারা বিভিন্ন ধর্মাবলম্বী বা বিভিন্ন জাতের কার্যকলাপ করে। যেমন এক এক জাতির সংস্কৃতি, পরিচয়, খাবার দাবার, চাল চলন, ধর্মীয় অনুষ্ঠান ভিন্ন ধর্মের হয়ে থাকে। এদেরকেই আসলে একসাথে বলা হয় কি বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা। যেমন আমাদের দেশে চাকমা রয়েছে, মণিপুরি রয়েছে, এই বিষয়গুলি আর কি। চাকমা, মণিপুরি, সাঁওতাল, এই সমস্ত আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির একটি দেশ। এখানে প্রধান জনগোষ্ঠী বাঙালির পাশাপাশি রয়েছে প্রায় অর্ধশত জাতিসত্তা। বাঙালির পাশাপাশি প্রায় অর্ধশত জাতিসত্তা রয়েছে। তেমনি দেশের প্রধান ও রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি রয়েছে অনেক ভাষা এবং ওইসব জাতিগোষ্ঠীর নানান বর্ণের বিচিত্র সংস্কৃতিও। তারপরেও আমরা সবাই জাতীয়তার পরিচয়ে, তবু আমরা বাংলাদেশি, বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশের মানুষ। সেই হিসাবে আমরা জাতীয়তার পরিচয়ে, যদিও ধর্ম ভিন্ন টাইপের হতে পারে, আমরা একে অপরের ভালোবাসার ক্ষেত্রে ঐক্যবদ্ধ। বৈচিত্র্যের মধ্যেও এই যে একতার শক্তি, এটি আমাদের বাংলাদেশকে সুন্দর ও বর্ণময় করে তুলেছে। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অর্থাৎ আমাদের দেশে ক্ষুদ্র জাতিসত্তা অর্থাৎ কত ক্ষুদ্র জাতিসত্তা কত ধরনের রয়েছে তাই নিয়ে ভিন্ন ভিন্ন মতামত থাকলেও একটা হিসাবে এবার সাধারণভাবে এই সংখ্যা 46 বলে অনুমিত। সরকার কর্তৃক অনুমতি দেওয়া হয়েছে যে তাদের সংখ্যা হচ্ছে 46, অর্থাৎ 46 প্রকারের ক্ষুদ্র জাতিসত্তা আমাদের দেশে রয়েছে। এই সমস্ত জাতিগুলি আসলে কোন কোন এলাকায় বাস করে, তাদের সংস্কৃতি, তাদের কাজকর্ম কীরকম, এগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। এদের মধ্যে রয়েছে যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, ঘারু, সাঁওতাল, মণিপুরি, খাসি, শ্রু, রাখাইন, হাজং, কুচ, পাহাড়িয়া, রাজবংশী, মালুরাও ইত্যাদি। এদের মধ্যে প্রধান প্রধান কয়েকটি জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির পরিচয় আমরা তুলে ধরব। আমরা প্রথমে আলোচনা নিয়ে আসব চাকমা। প্রথম যে জাতিসত্তা চাকমাদের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চাকমা প্রথম যে উপজাতি, সেটা হচ্ছে চাকমা। এখন আমরা দেখি চাকমাদের জীবনধারা। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায়। নিজেদের মধ্যে তারা চাংমা নামে পরিচিত। তারা নিজেদেরকে এই নামে পরিচয় বা সম্বোধন করে। তারা আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্গত। তাদের ভাষা হচ্ছে আর্য। তাদের নিজস্ব হরফও রয়েছে। আমরা যেমন নিজস্ব বর্ণমালা রয়েছে, তাদেরও নিজস্ব হরফ রয়েছে। তারা পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতৃতান্ত্রিক তারা পিতার পরিচয়ে বড় হয়ে থাকে। পিতাই পরিবারের প্রধান, অর্থাৎ আমাদের সাথে মিলে যায়। চাকমা সমাজের প্রধান হলেন কে? রাজা। তাদের গ্রামের প্রধান হলেন কারবারি। আমাদের যেমন সর্দার, মাতব্বর বলি, চেয়ারম্যান বলি, তো তাদের ক্ষেত্রে হচ্ছে কারবারি। গ্রামের যাবতীয় সমস্যা তিনি নিষ্পত্তি করে থাকে। কে? কারবারি। তাদেরকে বলা হয় কারবারি, গ্রামের প্রধান। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা সাধারণত বৌদ্ধ ধর্মের হয়ে থাকে। তবে বৌদ্ধ ধর্ম পালন করলেও তাদের কিছু কিছু আছে, তারা প্রকৃতির পূজা করে থাকে। চাকমা পুরুষেরা সাধারণত কি পরে? ধুতি পরে, এবং মহিলারা পিনন পরিধান করে থাকে।
পুরুষেরা নিজেদের তাতে তৈরি সিলুম বা জামা পরে, মেয়েরা খাদিকে উড়না হিসেবে ব্যবহার করে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে চাকমারা সাধারণত পিতৃতান্ত্রিক, তারা পিতার পরিচয় বড় হয়ে থাকে। হ্যাঁ, তারা সাধারণত কি বুদ্ধ ধর্মের অনুসারী হয়ে থাকে। এদের মধ্যে কেউ কেউ আবার প্রকৃতির পুজো করে থাকে। চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, মাংস ও শাকসবজি। চাকমা জীবনের নানান পর্যায়ে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠান করে থাকে। বিভিন্ন লৌকিক অর্থাৎ মানুষের দেখতে পায় এই ধরনের আচার অনুষ্ঠান তারা করতে পারে। বিয়ের সময় ছেলের অভিভাবককে ঘটক সহ কনের বাড়িতে কমপক্ষে 3 বার যাওয়া আসা করতে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মজার বিষয়। যখন বিয়ে হবে বা বিয়ে ঠিকঠাক হবে তখন ছেলের পক্ষ মেয়ের বাড়িতে ঘটক সহ 3 বার আসা যাওয়া করতে হবে এবং প্রত্যেকবার কিন্তু খালি হাতে যেতে পারে না। প্রত্যেকবার কি পান, সুপারি, মিষ্টি এই সমস্ত বিষয়গুলি নিয়ে যেতে হয়। প্রতিবার চুয়ানি, পান, সুপারি, পিঠা নিয়ে যেতে হয়। বিজু উৎসব চাকমাদের একটি প্রধান উৎসব। তাদের প্রধান উৎসব কি? বিজু উৎসব। চৈত্রের শেষ 2 দিন ফুল বিজু ও মূল বিজু এবং পহেলা বৈশাখকে গজ্জাপজ্জা বলে আখ্যায়িত করে থাকে তারা। লোকনৃত্য গীত হিসাবে ঝুম নাচ ও বিজু নাচ বেশ জনপ্রিয়। গারো, আমরা চাকমা খুশি পড়লাম, এবার দেখব ঘারু সম্প্রদায় তারা কি। গারো গারো জনগোষ্ঠীর প্রধান বসতি ময়মনসিংহ। তারা সাধারণত কি ময়মনসিংহে বাস করে, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে বাস করে। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত গারোরা মাতৃসূত্রীয়। আমরা পড়েছি চাকমারা সাধারণত ছিল পিতৃতান্ত্রিক, তারা পিতার পরিচয় বড় হতো এবং পিতাই ছিল পরিবারের একমাত্র কর্তা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যারা গারো তাদের অবস্থা, তারা সাধারণত ময়মনসিংহ, টাঙ্গাইল এবং সিলেট জেলায় বাস করে। গারোরা তাদের পরিচয় কিন্তু পিতৃতান্ত্রিক না, তাদের পরিচয় সে চাকমাদের ঠিক বিপরীত। তারা সাধারণত মাতৃতান্ত্রিক হয়ে থাকে। চাকমারা পিতৃতান্ত্রিক। অর্থাৎ পিতার পরিচয় বড় হয়, আর এরা হচ্ছে মাতৃসূত্রীয়। অর্থাৎ মায়ের পরিচয়ে বড় হয়ে থাকে। গারোরা মায়ের পরিচয়ে বড় হয়ে থাকে। মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয়। যেহেতু পরিবারের কর্তা মা, কাজে মাই সম্পত্তির মালিক এবং মায়ের অবর্তমানে মেয়েরা সম্পত্তির মালিক হয়ে থাকে। আর পিতৃতান্ত্রিক পরিবারে কিন্তু পিতার সম্পত্তি পুত্ররা পেয়ে থাকে বেশিরভাগ। যাই হোক, গারোরা কি করতে হয়? বিবাহের পর তারা মাতৃসূত্রীয়, তারা তো কি করে? তারা মায়ের পরিচয়ে বড় হয় এবং মেয়েরা মাতার বর্তমানে সম্পত্তির মালিক হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে গিয়ে, অর্থাৎ স্বামী স্ত্রীর বাড়িতে চলে যায়, বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে থাকে। অর্থাৎ আমাদের দেশে যেটা বলা হয় গরজামাই, এটা ঠিক এইরকমই আর কি, যে বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে যায়, যায় কি করে থাকে। আমাদের যে সাধারণত নিয়ম, সাধারণত পুরুষরা বিয়ে করলে স্ত্রীর বাড়িতে গিয়ে বিয়ে করে, পরবর্তীতে বউকে নিয়ে আবার কি ছেলের বাড়িতে চলে আসে এবং ছেলের বাড়িতে কি তারা বসবাস করে। কিন্তু মাতৃতান্ত্রিক পরিবারে বা মাতৃসূত্রীয় পরিবারে কি করে? ছেলেরা যখন বিয়ে করে মেয়ের বাড়িতে চলে যাবে এবং মেয়ের বাড়িতে বসবাস করে। অর্থাৎ আমাদের চেয়ে ঠিক ভিন্ন একটা উপজাতি, সেটা হচ্ছে গারো সম্প্রদায়। সন্তান সন্ততিরা মায়ের পদবি ধারণ করে। অর্থাৎ মায়ের নামের পিছনে যে বিষয়টা আছে সেই পরিচয়টা তারা ধারণ করে। তবে পরিবার, সমাজ পরিচালনা ও শাসনে পুরুষেরাই দায়িত্ব পালন করে। তবে সমাজ পরিচালনা, শাসন, শোষণ এই বিষয়গুলি
পুরুষেরাই দায়িত্ব পালন করে থাকে। একই গোত্রে গারো সমাজের বিবাহ কি নিষেধ। গারোদের নিজস্ব ধর্ম আছে, গারোদের কি নিজস্ব ধর্ম আছে। এটি এক ধরনের প্রকৃতির পূজা। তারা কি করে প্রকৃতির পূজা করে থাকে। গারোরা প্রধানত কৃষিজীবী, কৃষিকাজই তাদের প্রধান পেশা। জুম চাষ, তারা পাহাড়ে বেশিরভাগ, যেহেতু তারা পাহাড়ি এলাকায় বাস করে, তারা কি করে জুম চাষ করে থাকে। এক ধরনের অর্থকরী ফসল, সেই জুম চাষ করে থাকে তারা। আর সমতল ভূমির গারোরা নারী ও পুরুষ একসাথে তারা কৃষিকাজ করে থাকে। নারী ও পুরুষ একসাথে সাধারণ নিয়মে কৃষিকাজ করে। যারা পাহাড়ি অঞ্চলে, তারা কি করে পাহাড়ি অঞ্চলে যারা বাস করে, পাহাড়ি অঞ্চলে তারা সাধারণত জুম চাষ করে। আর যারা সমতল ভূমির এলাকায় থাকে গারো সম্প্রদায়, তারা পুরুষ মহিলা একসাথে কৃষিকাজ করে। গারোরার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের নানান পর্যায়ে বিভিন্ন ধর্মীয় সামাজিক আচার অনুষ্ঠান পালন করে থাকে। অলঙ্কারও ব্যবহার করে থাকে। তারা সাধারণত নিজস্ব অলঙ্কার ব্যবহার করে থাকে। গারো সংস্কৃতিতে গীত, বাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ। তারা নিজস্ব গান বাজনা আছে, নিজস্ব নৃত্য আছে, এগুলি তাদের নিজস্ব সংস্কৃতির। তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্র রয়েছে। ফসল বোনা, নবান্ন, নববর্ষ ইত্যাদি উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। ওয়ানওয়ালা গারোদের একটি জনপ্রিয় উৎসব। গারোদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে ওয়ানওয়ালা। এটা তাদের নিজস্ব একটা সংস্কৃতি। আমরা এক নজরে যদি বলতে চাই, গারোরা সাধারণত আমাদের দেশের সিলেট, ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলায় বাস করে। তারা সাধারণত মাতৃসূত্রীয়, অর্থাৎ মায়ের পরিচয়ে তারা বড় হয়। পরিবারের প্রধান হচ্ছে মা, এবং মায়ের সম্পত্তি তাদের মেয়েরা পেয়ে থাকে। আর গারো সম্প্রদায়ের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যখন গারো সম্প্রদায়ের মধ্যে কোনো পুরুষ এবং মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারা কি করে, ছেলেরা বিশেষ করে বর পক্ষ মেয়ের বাড়িতে যায় বসবাস করে। আর গারোরা সাধারণত পাহাড়ি অঞ্চলে বাস করে। জুম চাষ তাদের প্রধান কাজ, তারা জুম চাষ করে থাকে। এবং যারা সমতল ভূমিতে বাস করে, তারা সাধারণত পুরুষ এবং মহিলা একসাথে কৃষিকাজে লিপ্ত হয়। এবার আমরা মারমা সম্প্রদায় নিয়ে আলোচনা করব। মারমা এটা একটা জাতিসত্তা। মারমা এটা আমরা দেখি কোথায়, মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত। মারমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। মারমা ভাষা মঙ্গোলীয় ভাষা পরিবারের, তার যে নিজস্ব বর্ণমালা আছে। মারমারা প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা বৌদ্ধ ধর্মের অনুসারী হয়, অর্থাৎ চাকমাদের সাথে মিল আছে। তারা বিয়ের সময় ধর্মীয় ও লোকাচার মিলিয়ে নানান অনুষ্ঠান পালন করে থাকে। নিজেদের গোত্রে বিবাহকে মারমা সমাজে উৎসাহিত করা হয়, অর্থাৎ নিজেদের গোত্রের মধ্যে, তাদের সম্প্রদায়ের মধ্যে কি বিবাহের জন্য তাদেরকে কি করা হয়, উৎসাহিত করা হয়। মারমারা পিতৃতান্ত্রিক। আবার চাকমাদের মতো মারমারও কি পিতৃতান্ত্রিক। পিতার পরিচয় কি বড় হয়, পিতৃতান্ত্রিক। মারমারাও পিতৃতান্ত্রিক। তারা সাধারণত পিতার পরিচয়ে বড় হয়ে থাকে। মারমারা সাধারণত পিতার পরিচয়ে বড় হয়। সম্পত্তির উত্তরাধিকারের ছেলে ও মেয়েদের সমান অধিকারের কথা বলা হয়েছে। সম্পত্তির মালিক, সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে সমান। এটা আবার খুব একটা ভালো সাইড। এখানে মারমারা যদিও পিতৃতান্ত্রিক, সম্পত্তি পাবে কে, ছেলে এবং মেয়ে উভয়। চাকমাদের ক্ষেত্রে পিতৃতান্ত্রিক, অর্থাৎ ছেলেরা বেশি পাইত। আর গারোদের ক্ষেত্রে কিন্তু মেয়েরা পাবে শুধু। আর মারমাদের ক্ষেত্রে পিতৃতান্ত্রিক হলেও সম্পত্তির ক্ষেত্রে
ছেলে এবং মেয়ে সবাই সমান ভাগে ভাগ করবে। এটা একটা তাদের ভালো একটা সাইড। আমি মনে করি সম্পত্তির উত্তরাধিকারী ছেলে ও মেয়েদের সমান অধিকারের কথা বলা হয়েছে, তবে পরিবার ও সমাজ জীবনে পুরুষদেরই প্রাধান্য থাকে। বিয়ের পর নারী পুরুষ ইচ্ছে করলে মা বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে পারে। বিয়ের পর ইচ্ছে করলে হয়তো নিজের বাড়িতেও থাকতে পারে স্বামী স্ত্রী, অথবা শ্বশুর বাড়িতেও থাকতে পারে। মারমাদের সামাজিক শাসন ব্যবস্থা রাজা প্রধান। মারমারা জমি চাষ করে এবং বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। মারমারা কি করে? জমি চাষ করে, জমি চাষ এবং বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও মারমারা এখনো বিভিন্ন দেবদেবীর পূজা করে এবং নানান আচার অনুষ্ঠানাদি পালন করে। তাদের সবচেয়ে বড় উৎসব হল নববর্ষের সাংগ্রাই দেবীর পূজা, এবং এই উপলক্ষে তারা আয়োজিত সাংগ্রাই উৎসব 3 দিন ধরে চলে। সবচেয়ে বড় উৎসব হচ্ছে সাংগ্রাই এবং সেটা 3 দিন ধরে চলে। এরপরে আমরা যে উপজাতি বা যে জাতিসত্তা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মণিপুরি। মণিপুরি 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 আচ্ছা, দেখি আমরা মণিপুরিতে কি আছে। বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে মণিপুরি জাতি অন্যতম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে। ভারতের মণিপুর একটা রাজ্য আছে, ওখানে তাদের আসলে কি আদি নিবাস, বংশধর ওখান থেকে আসলে চলে আসছে আমাদের দেশে। এদের মধ্যে কোনো কোনো সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালা আছে। মণিপুরীরা যেখানেই বসতি স্থাপন করে সেখানে কয়েকটি পরিবার মিলে গড়ে তোলে কি পাড়া। প্রতিটি পাড়াতেই থাকে দেব মন্দির ও মণ্ডপ। ওই মন্দির ও মণ্ডপকে ঘিরেই আবর্তিত হয় ওই পাড়ার যাবতীয় ধর্মীয় সামাজিক কর্মকাণ্ড। মণিপুরী সমাজে পাড়া বা গ্রাম ও পঞ্চায়েত বা পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মণিপুরী জনগোষ্ঠীর 7টি গোত্রে বিভক্ত। মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম হচ্ছে আপু কপা। তবে মণিপুরীদের অধিকাংশই এখন সনাতন ধর্মের চৈতন্য মতের অনুসারী। মণিপুরীরা আমরা দেখতে পাচ্ছি পাঠ্য বইয়ের 57 পৃষ্ঠায় এই যে মণিপুরীদের নিজস্ব নৃত্য আছে, নিজস্ব পোশাক আছে। তারা কি অধিকাংশই এখন সনাতন ধর্মের চৈতন্য মতের অধিকারী। তাহলে মণিপুরীদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী, যদিও তারা অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী পালন করে থাকে। এদের কিছু একটা অংশ তারা ইসলাম ধর্ম পালন করে থাকে। মণিপুরীদের সনাতন ধর্মাবলম্বী যারা, তারা সাধারণত বিভিন্ন উৎসব পালন করে থাকে, যেমন রাস উৎসব, রথযাত্রা, এ ধরনের উৎসব তারা পালন করে থাকে। রাস উৎসব উপলক্ষে রাস নৃত্য ও মেলার আয়োজন করে থাকে। মণিপুরীরা সাধারণত কৃষিজীবী। ভাত, মাছ, শাকসবজি মণিপুরীদের প্রধান খাদ্য। মণিপুরী পুরুষরা সাধারণত ধুতি, গামছা, জামা ইত্যাদি পরিধান করে থাকে, আর মেয়েরা পরে নিজেদের বিশেষ ধরনের পোশাক। আমরা পাঠ্যবই দেখতে পাইছি তারা নিজস্ব বড় পোশাক আছে, তোমরা দেখে নেবে বইয়ের থেকে। নিজস্ব পোশাক আছে এবং তাদের নিজস্ব কি নৃত্য আছে। তারা সাধারণত সনাতন ধর্মাবলম্বী এবং তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে, রাস উৎসব, রথযাত্রা এ ধরনের অনুষ্ঠান পালন করে। তবে তাদের কিছু একটা অংশ তারা ইসলাম ধর্ম পালন করে থাকে। আর মণিপুরীরা সাধারণত ধুতি, গামছা, জামা ইত্যাদি পরিধান করে, আর মেয়েরা নিজেদের তৈরি বিশেষ ধরনের পোশাক তৈরি করে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা। আমরা দেখব ত্রিপুরা সম্প্রদায়ের বিষয়ে। ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এরপরে আছে কাপ্তাই এবং চট্টগ্রাম জেলা, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী মঙ্গোলীয় মহাজাতির অংশ। তাদের ভাষার নাম ক ক ব র ক।
ত্রিপুরা সম্প্রদায়। আমরা এখনো টিভিতে এগুলি দেখি, এদের ভাষাগুলি। এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। ত্রিপুরার সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতার পরিচয়ে তারা বড় হয়, ছেলেরা সম্পত্তির উত্তরাধিকারী হয়। ত্রিপুরা বর্তমানে সাধারণত সনাতন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু এখন তারা তাদের প্রাচীন লোকজ ধর্মের নানান দেবদেবীর পূজা অর্চনা এবং বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে। ত্রিপুরা মেয়েরা কাপড় বয়নে খুবই দক্ষ। তাদের একটা নিজস্ব পেশা রয়েছে, তারা কাপড় তৈরি করে। তারা নিজেদের পরনের কাপড় নিজেরাই তৈরি করে থাকে। পুরুষেরা পরিধান করে নিজেদের তৈরি গামছা ধুতি। ত্রিপুরারা সাধারণত কৃষিজীবী, তারা পাহাড়ে জমি চাষ করে। ত্রিপুরাদের সঙ্গীত ও নৃত্য খুবই সমৃদ্ধ। তাদের মধ্যে বিভিন্ন যেমন প্রচলন রয়েছে সঙ্গীতের, তেমনি আছে নানান প্রকারের নৃত্য। ত্রিপুরাদের প্রধান উৎসব নববর্ষ বা বৈশু। ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশু, মারমাদের সাংরাই এবং চাকমাদের বিজু উৎসবের প্রথম অক্ষর। বৈশাখী উৎসব হিসাবে নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আরো আছে সাঁওতাল। এগুলি তোমরা পাঠ্যবই থেকে পড়ে নেবে। আমরা বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করছি। একেশারাম লিখেছেন বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা নিয়ে। আসলে তিনি খুব একটা চমৎকার একটা প্রবন্ধ আমাদের গ্রন্থে উল্লেখ করেছেন। কারণ কি, আমরা আমাদের সমাজে যারা পিছিয়ে পড়ে আছে, বিভিন্ন উপজাতি, বিভিন্ন লোকজন, তারা তাদেরকে নিয়ে তিনি লিখেছেন। এদের মধ্যে যেমন 46টি উপজাতি আমাদের সরকার কর্তৃক অনুমোদিত, তবে এদের মধ্যে রয়েছে চাকমা, গারো, মারমা, মণিপুরী, ত্রিপুরা, সাঁওতাল ইত্যাদি। এই সম্বন্ধে আমরা একটু আলোচনা করলাম। চাকমারা সাধারণত পিতৃতান্ত্রিক, তারা সাধারণত কি বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে থাকে, তবে তাদের মধ্যে কেউ কেউ কি প্রকৃতির পুজো করে থাকে। তারা সাধারণত পিতার পরিচয়ে বড় হয়। সম্পত্তির অধিকার শুধু পিতার অবর্তমানে ছেলেরাই প্রাধান্য। গারো সম্প্রদায় সাধারণত আমাদের দেশের সিলেট, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলে বাস করে। তারা সাধারণত মাতৃসূত্রীয়, মায়ের পরিচয়ে তারা বড় হয়ে থাকে। অর্থাৎ পরিবারের মেয়েদেরকে প্রাধান্য দেওয়া হয়। যদি কোনো মায়েরা অবর্তমান হয়, তখন তাদের সম্পত্তি কি স্যার মাতৃসূত্রীয়, তারা সাধারণত মায়ের পরিচয়ে বড় হয়। এবং ছেলেরা বিবাহ করলে কি করে, তারা শ্বশুর বাড়িতে বা মেয়েদের বাড়িতে যে বসবাস করে। মারা সাধারণত পিতৃতান্ত্রিক, তারা তাদের ধর্মটা চাকমাদের সাথে মিল আছে। মণিপুরীরা, এরপরে ত্রিপুরার সাঁওতাল, এগুলি তোমরা বাসায় দেখে নেবে। ধন্যবাদ তোমরা, তোমাদের সকলকে ভালো থেকো।